আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ আমরা 50 বেসিক ক্লাসের আরও একটি অনন্য আয়োজনে হাজির হতে পেরেছি। আজ এটি হচ্ছে লেকচার 14, 14তম দিনের আয়োজন। শুরুতে জানিয়ে রাখি, তুমি যে মানেরই শিক্ষার্থী হও, তুমি যে কোর্সেই অংশগ্রহণ করতে চাও, সেটা হতে পারে জব প্রিপারেশান, অ্যাডমিশন, একাডেমিক অথবা ইংরেজি শুরু থেকে শুরু করতে চাও, তাহলে বলে রাখি এই ক্লাসগুলো তোমার জন্য। ক্লাসের শুরুতে এটাও জানিয়ে রাখি, যদি তুমি নিবিড় পরিচর্যার এই গ্রুপে যুক্ত হয়ে থাকো নামমাত্র কোর্স ফি দিয়ে 301 টাকা, তাহলে তুমি পূর্বের হয়ে যাওয়া সমস্ত ক্লাস, নোটস, পিডিএফ, সার্বক্ষণিক মনিটরিং সব কিছুর সঙ্গে তুমি সামিল হতে পারবে। কেন ইমাজিন, কোর্স ফি মাত্র 301 টাকা। এটাকে কোর্স ফি বলাটা অপমান হয়ে যায় কোর্স ফির। জাস্ট এটি তোমাকে ধরে রাখার একটা বন্ধন। তো এই হচ্ছে প্রথম সামারি কথা। আমি জানতে চাই তোমরা কারা কারা নতুন আমার সঙ্গে যুক্ত হয়েছ। শুরু করছি আজকের আয়োজনটি। ঠিকঠাক মতো আমাকে শোনা যাচ্ছে কিনা অবশ্যই সেটি কমেন্টে জানাবে। রাইট? ওকে। তো আজকের আলোচনার বিষয়টা কি হবে বলো তো? যারা প্রথম থেকে আমার ক্লাসগুলো করছো তারা নিশ্চয়ই জানো যে আমরা পার্টস অফ স্পিচের মধ্যে রয়েছি, এবং পার্টস অফ স্পিচের নাউন ক্যাটাগরিতে যতগুলো প্রকার রয়েছে আমরা সবগুলো শেষ করেছি। আজকে আমরা নাউন পড়তে যে গত ক্লাসে অর্থাৎ লেকচার 13-এ আমরা দেখেছি যে নাউনের সঙ্গে বেশ কিছু টপিকে সম্পৃক্ততা পেয়েছি। যেমন আমরা ডিটারমিনার পেয়েছি, মনে আছে? সো সেই ডিটারমিনার নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিটারমিনার। সো এটি হচ্ছে ইন্ট্রো ক্লাস। আমি এটার শিরোনাম দিচ্ছি ইন্ট্রো ক্লাস ডিটারমিনার। ইন্ট্রো ক্লাস ডিটারমিনার অর্থাৎ ডিটারমিনারের প্রারম্ভিক একটা ক্লাস। কারণ ডিটারমিনারে বেশ কয়েকটা ক্লাস নেব, কারণ এখানে অনেক কিছু শেখার রয়েছে। সো ডিটারমিনার, আমি এর সঙ্গে আজকের ডিটারমিনারের যে বিষয়টিকে প্রাধান্য দেব, অ্যান্ড ইটস, এটার অর্থাৎ ডিটারমিনার এর ইটস কি দেব আমরা? ইটস কজ অফ অরিজিন। কজ অফ অরিজিন অর্থাৎ এই ডিটারমিনার কেন উৎপত্তি হলো, ডিটারমিনার না থাকলেই বা কী সমস্যা হতো, এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। যারা পেইড ব্যাচে যুক্ত আছো, টেনশনের কোনো কারণ নেই, তারা এই নোটটা পেইড ব্যাচে ক্লাসটি শেষ হওয়া মাত্রই পেয়ে যাবে। কেমন? আচ্ছা, ডিটারমিনারের আলোচনা শুরুতে ছোট্ট আমার একটা কোয়েশ্চিন আছে তোমাদের উদ্দেশ্যে, যারা তোমরা আমার সঙ্গে যুক্ত হয়েছ। প্রশ্নটা হচ্ছে, একটু ভালো করে চোখ কান খোলা রেখে শুনতে হবে এবং বুঝতে হবে। সেটা হলো যে, ধরো আমি একটি প্রশ্ন দিলাম, সেটা হচ্ছে আই হ্যাভ নো নিউজ ফর ইউ। অর্থাৎ তোমার জন্য আমার কাছে কোনো খবর নেই। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। আমি নোয়ের নিচে আন্ডারলাইন করলাম, ওকে, এবং নোয়ের নিচে আন্ডারলাইন করে বললাম যে এটা কোন পার্টস অফ স্পিচ। একটু ফিল করো, আমি যদি বলি যে নোটাকে কোন পার্টস অফ স্পিচ বলতে পারি, এটা যদি একটা বাক্য হয়, আমি যখন তোমাকে পার্টস অফ স্পিচ শেখানোর চেষ্টা করছি সেখানে বলেছিলাম শুরুর ক্লাসে যে বাক্যে ব্যবহৃত, এই তো সেন্টেন্স, এই তো বাক্য, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ, প্রতিটি অর্থবোধক শব্দ, যতগুলো এখানে শব্দ তুমি দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু অর্থবোধক শব্দ, এবং সবগুলো কিন্তু হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। অর্থাৎ কোনোটা নাউন, কোনোটা ভার্ব, কোনোটা অ্যাডজেক্টিভ, কোনোটা অ্যাডভার্ব, কোনোটা প্রেপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন। এখন নোটাকে আমরা কি বলতে পারি? আমি জানি তোমরা অনেকেই হয়তোবা আনসার দিয়েছ, কিন্তু এখানে একটা মজার টুইস্ট অপেক্ষা করছে তোমাদের জন্য। দুইটা টুইস্ট, একটা আনসার এবং আরেকটি হচ্ছে কোয়েশ্চেনটা কোথা থেকে আমি নিয়েছি সেই সোর্সটা আমি তোমাদেরকে বলবো। একটা ছোট্ট শর্টকাট তোমরা মাথায় গেঁথে রেখেছ অনেক, এবং আমিও তোমাদের বলেছি, সেটা হলো যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে বা নাউনের আগে যে শব্দটি বসে সেটি অ্যাডজেক্টিভ বসে। এই শর্টকাটটা অনেকের মনে আছে, এবং স্বাভাবিকভাবেই তোমরা ভাবছো নিউজ শব্দটা অবশ্যই নাউন, মানে খবর। অতএব নিউজের আগে যেহেতু নো বসেছে তাই নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই সেন্স থেকে তুমি এটাকে অ্যাডজেক্টিভ বলেছ, এটাই কিন্তু স্বাভাবিক। এটা স্বাভাবিক না? অনেকে এটা অ্যাডজেক্টিভ বলেছ। আবার কেউ কেউ বলছো যে না, এটা অ্যাডজেক্টিভ নয়। এটা কি? গত ক্লাসে আমি যখন তোমাদের শিখিয়েছিলাম, গত ক্লাসে অর্থাৎ
ক্লাস 13-এ, সেখানে বলেছিলাম যে ডিটারমিনার নামক একটা শব্দ আছে যেটা নাউন আসার কারণেই মূলত, বা নাউনের প্রকারগুলো থাকার কারণেই ডিটারমিনারের জন্ম হয়েছে। তার মানে নাউনের পূর্বে কিন্তু কি বসে? ডিটারমিনার বসে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে দুইটা, যে নিউজ শব্দটা নাউনের আগে বসা নো শব্দটি কি আমি অ্যাডজেক্টিভ বলবো, নাকি নিউজ শব্দটি হচ্ছে নাউন, তার আগে বসা শব্দটিকে আমি ডিটারমিনার বলবো? ব্যাস, এখন আমি যদি এইখানে দুইটা অপশান করে দিই, অপশান এ আমি যদি বলি এটা কি অ্যাডজেক্টিভ, অপশান বি আমি বলি এটার নাম হচ্ছে ডিটারমিনার, আর তোমাকে কনফিউজড করার জন্য আমি আরেকটি অপশান দিলাম যে বোথ, দুইটাকেই আমি সঠিক বলতে পারি। বলো তো দেখি তুমি এটাকে কি বলবে। আমি কমেন্টে নজর রাখছি। বিশেষ করে এই ক্লাসগুলো যারা পরবর্তীতে রেকর্ড করবে তারা অবশ্যই এই টেস্টগুলো একটু পজ দিয়ে থামিয়ে করবে। ওকে, স্বাভাবিকভাবেই একটা বিষয় তোমরা সবাই জেনে রাখো যে নো শব্দটিকে অ্যাডজেক্টিভ বলাটা একটা অন্যায়। কেন অন্যায় একটু পরে আলোচনায় জানতে পারবে। আসলে এখানে মূলত এই নোটা হচ্ছে ডিটারমিনার। নোটার নাম কি? ডিটারমিনার। এটা অ্যাডজেক্টিভ নয়। কেন নয়? ছোট্ট একটু কারেকশান করে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করি। অ্যাডজেক্টিভ হতে গেলে তার 3টা ফর্ম থাকা জরুরি। যখন আমরা অ্যাডজেক্টিভ আলোচনা করব বিশদভাবে, সেইখানে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা বর্ণনা করে যেগুলো নাউন প্রোনাউনের দোষ গুণ, এই অ্যাডজেক্টিভের 3টা ফর্ম থাকা জরুরি। একটা হচ্ছে পজিটিভ, আরেকটা হচ্ছে কম্পারেটিভ, এবং আরেকটি হচ্ছে সুপারলেটিভ, যেটাকে আমরা বলি যে গুড, বেটার, বেস্ট, ওইরকম ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। বুঝতে পেরেছ? অর্থাৎ যেগুলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, যেগুলো গুণ প্রকাশ করে, সেগুলো তো অ্যাডজেক্টিভ, গুড, ব্যাড, ওইগুলো। সো অ্যাডজেক্টিভের এই 3টি গুণ থাকা খুব জরুরি, তবেই এটিকে অ্যাডজেক্টিভ বলা যাবে। এখন বলো তো, নোয়ের কি কোনো পজিটিভ হয়? নোয়ের কি কোনো কম্পারেটিভ হয়? নোয়ের কি কোনো সুপারলেটিভ হয়? হয় না তো। আচ্ছা, যেহেতু হয় না, তাই মডার্ন গ্রামার, অর্থাৎ এখনকার গ্রামার থিওরি অনুযায়ী, মডার্ন গ্রামার বলছে যে নোটাকে কোনোভাবে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো না, একে নির্দিষ্ট করে বলতে হবে ডিটারমিনার। আচ্ছা, তাহলে মডার্ন গ্রামারের কনসেপ্ট হচ্ছে এটি অ্যাডজেক্টিভ নয়, এটা হচ্ছে ডিটারমিনার। অর্থাৎ যা 3টা ফর্ম হয় না, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, ওই জাতীয় শব্দ যদি নাউনের আগে বসে তাহলে তাকে আর আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো না, তার নাম হচ্ছে ডিটারমিনার। এই ছোট্ট জিনিসটুকু মাথায় রাখো, তাহলে আজকের আলোচনাটা ধরতে অনেক সুবিধা হবে। ওকে, এই হচ্ছে একটা বিষয় যা তোমরা ভাবো তা নয়। আরেকটি বিষয় হচ্ছে এই কোশ্চেন্সগুলোই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, বড় বড় পরীক্ষাগুলোতে তুমি হয়তো বা দেখতে পাবে। এটা বিসিএসে আসা একটা প্রশ্ন, 40তম বিসিএসে আসা প্রশ্ন, বাট এটা হচ্ছে একেবারে বেসিক একটা বিষয়। এখন আসো ডিটারমিনার নিয়ে বিস্তারিত আলোচনায় আসি, যে ডিটারমিনার কি ডিটারমিনার নাকি অন্য কিছু। তাহলে এখানে আমার একটা প্রশ্ন রয়ে যায়, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা পার্টস অফ স্পিচ বলি, কিন্তু পার্টস অফ স্পিচের প্রকারের ভেতরে কিন্তু ডিটারমিনার নেই। খেয়াল করো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তো 8টা। সো ডিটারমিনার নেই। তাহলে এখানে আরেকটা মজার জিনিস, সবাই একটু নোট ডাউন করে রাখো, সবাই একটু লিখে রাখো। সেটা হচ্ছে আমরা যে পার্টস অফ স্পিচকে আমরা 8টা প্রকার বলি। কয়টা প্রকার বলি? 8টা প্রকার বলি। সেই 8টা প্রকার এখন কিছুদিন পরেই হয়তো বা ব্যাপক আকারে মডার্ন গ্রামার থিওরি অনুযায়ী তুমি সেটাকে 9টা প্রকারে দেখতে পাবে। পার্টস অফ স্পিচ কিন্তু 8টির পরিবর্তে 9টা প্রকার হতে পারে। এই যে নবম প্রকারের যে কথাটা বলছি, সেটাই হচ্ছে মূলত কি বলতো, যে 9th যে কাইন্ডটা বলছি আমরা, নবমতম প্রকারের নামই হচ্ছে ডিটারমিনার। অর্থাৎ এরপর থেকে পার্টস অফ স্পিচ বিস্তারিত কেউ যদি জানতে চায় তাহলে ওই 8টা বলবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং হচ্ছে ডিটারমিনার। যদি এটা বলো তবেই এই সেন্টেন্সটায় তুমি বলতে পারবে বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। আই, এটি প্রোনাউন, হ্যাভ, এটি ভার্ব, নো, এটি ডিটারমিনার, নবমতম প্রকার, নিউজ, এটি হচ্ছে নাউন, ফর হচ্ছে প্রেপোজিশন, ইউ হচ্ছে প্রোনাউন। আশা করি এই কখন
ডিটারমিনার এবং কখনো অ্যাডজেক্টিভ হয় কেন হয় না, ছোট্ট একটা পার্থক্য বুঝেছ। এছাড়াও আমি যখন অ্যাডজেক্টিভের ক্লাস নেব তোমাদের, সেখানে অ্যাডজেক্টিভ সংক্রান্ত এবং অ্যাডজেক্টিভের সঙ্গে ডিটারমিনার যে ভ্যারিয়েশন আছে আরও বিস্তারিত বলবো। আজকে আমাদের মূল ফোকাসটা হচ্ছে ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের ইন্ট্রো ক্লাসের আমাদের দ্বিতীয় সেগমেন্ট এটা। প্রথমটা ছিল কনফিউজিং, যেটা আমি তোমাদের দেখালাম। এখন শুরু করছি ডিটারমিনার। আচ্ছা, ডিটারমিনারের অল্টারনেটিভ একটা নাম আছে, তোমরা একটু মনে রাখো। সেটা হচ্ছে ডিটারমিনেটিভ। ডিটারমিনেটিভ, ডিটারমিনেটিভ, এটা একটু মনে রেখো তোমরা। ডিটারমিনারের অল্টারনেটিভ নাম বা আরেকটি নাম হচ্ছে ডিটারমিনেটিভ। ওকে, ডিটারমিনারের ক্ষেত্রে একটা ছোট্ট শর্টকাট মাথায় ঢুকিয়ে রাখো। শর্টকাট সেটি হচ্ছে ডিটারমিনার ইজ ইউজড অনলি ফর নাউন। ডিটারমিনার ইজ ইউজড ফর নাউন, তার মানে ডিটারমিনার প্লাস হচ্ছে নাউন। অর্থাৎ একটা জিনিস তোমরা মনে রেখো যে নাউনের পরে ডিটারমিনার বসবে না, বরং ডিটারমিনার বসবে নাউনের আগে। এই কথাটা একটু মনে রেখো। পাশাপাশি আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, শর্টকাট 2 যেটা বলবো আমি, যে যখনই ডিটারমিনার প্লাস কোথাও নাউন দেখতে পাবে ইজ ইকুয়াল টু একটা চমৎকার জিনিস পাবে দেখতে, তার নাম হচ্ছে নাউন ফ্রেজ। এখন অনেকেই মন খারাপ করতে পারো, বলতে পারো স্যার আমরা শিখছি ডিটারমিনার, তাহলে এখানে নাউন ফ্রেজ কেন আসলো? ভুলে যেও না, আমরা কিন্তু নাউনের চ্যাপ্টারের মধ্যে রয়েছি। নাউন চ্যাপ্টার শেষ করে আমরা ডিটারমিনার শুরু করেছি। আমরা নাউন চ্যাপ্টার শেষ করে কিন্তু প্রোনাউন শুরু করিনি। সো আমাদের মূল বিষয়টা হচ্ছে একটা টপিকের সঙ্গে অন্য ওই টাইপের কোন কোন জিনিসের সঙ্গতি, সেটাকে আমরা একসাথে টেনে নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে দুইটা শর্টকাট মনে রেখো, যে ডিটারমিনার প্লাস বসে হচ্ছে নাউন, অর্থাৎ নাউনের জন্যই ডিটারমিনারের আগমন। আর ডিটারমিনার আর নাউন যদি কোথাও একসাথে থাকে তাহলে তার নাম বলবো আমরা নাউন ফ্রেজ। একটা মজার কথা বলি, আমি যতটুকু আলোচনা করেছি এখান থেকে কিন্তু তোমরা একটা কোয়েশ্চেনের আনসার ইজিলি করতে পারবে। সেটা হচ্ছে, আমি ওই বাক্যটাই, প্রথম বাক্যটাই যদি নিয়ে আসি যে আই হ্যাভ নো নিউজ, আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এখন আমি নো নিউজ নিয়ে একটু খেলবো। নো নিউজের নিচে আন্ডারলাইন করব, নো নিউজের নিচে আন্ডারলাইন করব। ওকে, এখন যদি বলি যে বলো তো নো নিউজ এইটুকুর নাম কি, আমার মনে হয় আরেকটু দেরি হবে না। প্রথম কথা, নাউন, নিউজ মানে খবর, নো যে ডিটারমিনার ছোট্ট করে হলেও তো জেনেছ, পুরো না জানলেও। আর ডিটারমিনার এবং নাউন যখন একসাথে থাকে তার নাম হচ্ছে নাউন ফ্রেজ। তার নাম কি? নাউন ফ্রেজ। সুতরাং নাউন ফ্রেজ সম্পর্কে হালকা একটু ধারণা তোমরা নিয়ে রাখলে পরবর্তীতে যখন ফ্রেজ নিয়ে বিস্তারিত কথা বলবো তখন নাউন ফ্রেজের আরও অনেক কথা তোমাদেরকে শেখাবো। ঠিক আছে? আশা করি জিনিসটা মনে থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস ছোট্ট করে এই নোটসটা তোমরা করে রাখো, যেহেতু নাউন ফ্রেজ বললাম। নাউন ফ্রেজের পাশে লিখবে যে ডিটারমিনার, ডিটারমিনার প্লাস ডট 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 নাউন, রাইট? ডিটারমিনার প্লাস ডট 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 নাউন, অর্থাৎ এই ডিটারমিনার আর নাউন এদের মাঝখানে যদি কখনো ফাঁকা থাকে তাহলে উড়ে এসে জুড়ে বসবে যে, তার নাম হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এই তথ্যটা একটু মনে রেখো। ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যদি ফাঁকা থাকে তাহলে সেখানে কে বসবে? সেখানে বসবে অ্যাডজেক্টিভ। প্রসঙ্গত বলি, ডিটারমিনার প্লাস নাউন এটাও যেমন নাউন ফ্রেজ, একইভাবে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউন ইজ ইকুয়াল টু, তার নামও হচ্ছে নাউন ফ্রেজ। তার নামও হচ্ছে নাউন ফ্রেজ। অতএব নাউন ফ্রেজের অনেক গঠন রয়েছে, অলরেডি কিন্তু আমি তোমাদেরকে 2টা গঠন দেখিয়ে দিলাম। এবার একটা মজার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আই হ্যাভ এই বাক্যটাই নেব, I have filling in the gap for you. এই ফিলিং ইন দ্য গ্যাপের রাইট আনসার কি হবে? আনসার কি হবে সেটা তো পরের কথা, কিন্তু কি ধরনের শব্দ মাঝখানে হবে আমার মনে হয় এটা বসাতে তোমাদের দেরি হওয়ার কথা না। আই হ্যাভ নো ডট ডট নিউজ, আমি যদি বলি যে এই মাঝখানে শব্দটা কি গুড হবে, অপশান বি নাইসলি হবে, অপশান সি সো হবে, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় আত্মবিশ্বাস নিয়ে এটা বোঝাতে মানে বসাতে পারবে। নো যেহেতু হচ্ছে ডিটারমিনার, ওকে, নিউজ শব্দটি হচ্ছে নাউন, একইভাবে মাঝখানে করে দেওয়া হয়েছে ফাঁকা, ঠিক এই সিস্টেম অনুযায়ী
অতএব মাঝে যে শব্দটি বসবে সেটি অবশ্যই হবে অ্যাডজেক্টিভ। সো এই তিনটি শব্দের মধ্যে থেকে অ্যাডজেক্টিভটা খুঁজে বের করো। আই হ্যাভ নো গুড নিউজ ফর ইউ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ফিলিং ইন দ্য গ্যাপে দক্ষ হওয়ার জন্য বা ছোটোখাটো এই যে বিষয়গুলোতে পাণ্ডিত্য অর্জনের জন্য এই ফ্রেজের স্ট্রাকচার শর্টকাটগুলো জানা খুব জরুরি। আচ্ছা, এখানে আরেকটি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, অনেক সময় এটা বুঝতে পারো না। নাউন ফ্রেজকে ডিকশনারিতে শর্টকাটে বলা হয় এনপি, মানে নাউন ফ্রেজ। ঠিক আছে, এই নোটটা ছোট্ট করে রাখতে পারো যে নাউন ফ্রেজ ইজ ইকুয়াল টু হচ্ছে এনপি, এনপি হচ্ছে নাউন ফ্রেজ। অন্যদিকে আমরা যদি এন ডট পি দিই তাহলে হচ্ছে ইজ ইকুয়াল টু কী বলতো, নাউন অথবা প্রোনাউন, নাউন অর প্রোনাউন, প্রোনাউন। এটা তোমাদের শিখতেই হবে। আর কেন এটা শেখাচ্ছি কারণটা বলি। আমি তোমাদের প্রথম দিকে এই কথাগুলো বলেছিলাম যে আমি তোমাকে হয়তোবা 50টি ক্লাসে ইংরেজির উড়োজাহাজ বানিয়ে দেব না, কিন্তু আমি তোমাকে ইংরেজি শেখার জন্য যে পথ চলা, ইংরেজি শেখার পথে আমি তোমাকে হাঁটাবো। তুমি এই 50টি ক্লাস করার পর ইনশাআল্লাহ যে কোনো বই কেনো, যে কোনো ভালো টিচারের ক্লাসে তুমি অ্যাটেন্ড হও, যে কোনো কোর্সে তুমি যুক্ত হও, ইনশাআল্লাহ তুমি একেবারেই বোবার মতো বসে থাকবে না। তুমি এনজয় করবে এবং তোমার মনে হবে হ্যাঁ আমি কিছুটা জানি। তো যে কারণে আমি সবসময় সবাইকেই বলি যে তুমি যে কোর্সই করতে যাও, এই কোর্সের আগেও কিন্তু আরও কিছু বিষয় থাকে, শর্টকাট টেকনিক থাকে, ওগুলো বুঝতে না পারাটা। একটা বই কিনলে সেই বইয়ে হয়তো বা কোথাও এনপি এই শর্টকাটটি ইউজ করা হয়েছে বা এন ডট পি, তুমি জানো না হোয়াট ডাজ ইট মিন, এটার অর্থ কী। সো আমি চেষ্টা করি সব জিনিসগুলো খুঁটে খাটিয়ে এই মানে খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার জন্য। আমি জানি না তোমরা খুশি হও কি না, যারা অখুশি হও অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা ডিটারমিনার নিয়ে যে এতগুলো কথা বলছি, চলো আমরা ডিটারমিনারের একটু প্রকারগুলো জেনে আসি। কাইন্ডস অফ ডিটারমিনার, কাইন্ডস অফ ডিটারমিনার্স, অর্থাৎ ডিটারমিনার প্রকার কতগুলো রে বাবা? ডিটারমিনার কি ধরন আছে নাকি? আমরা যখন বলি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, আমরা বলি যে নাউন 5 প্রকার, ইত্যাদি ইত্যাদি প্রকার, কিন্তু গ্রামারিয়ানরা বলছে যে ডিটারমিনারের স্পেসিফিক কোনো প্রকার নেই। তাহলে তারা ছকে বাঁধা কয়েকটি শব্দকে ডিটারমিনারের অন্তর্ভুক্ত করেছে। তো চলো আমরা সেগুলো মোটামুটি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তার নাম্বার 1 সবচাইতে যেটা প্রথমে আসে সেটি হচ্ছে আর্টিকেল। নাম্বার 1 হচ্ছে আর্টিকেল। আমি একটু নোট করছি। আর্টিকেলে পরে সবচেয়ে যে বিষয়টি বেশি আসে সেটা হচ্ছে পজেসিভ। পরে আমি এটা পাশে পজেসিভগুলো লিখে দেব, একটু ওয়েট করো। আর্টিকেলে পরে পজেসিভ, পজেসিভের পরে আসবে হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। দেখেছ একটা টপিকের ভিতরে কত টপিকের আবাসন, অনেক টপিক রয়েছে। ডেমনস্ট্রেটিভ, এরপরে হচ্ছে নাম্বার, বিভিন্ন রকমের নাম্বার আছে। এই নাম্বারটার জায়গাতে আমি অপশান 1 করে দেব হচ্ছে কার্ডিনাল, কার্ডিনাল। আর নাম্বার 2 হলো, আর নাম্বার 2 হচ্ছে অর্ডিনাল, অর্ডিনাল। ওই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। একটু ওয়েট করো, আমি সবগুলো প্রকার বলে দিচ্ছি। তাহলে হচ্ছে আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, তারপরে হচ্ছে নাম্বার, এরপরে হচ্ছে কোয়ান্টিফায়ার, এরপরে হলো কোয়ান্টিফায়ার। নাম্বার 5 হচ্ছে কোয়ান্টিফায়ার, QUANTIFIER, কোয়ান্টিফায়ার। এখন এই হচ্ছে মৌলিক 5টা বিষয়। এর সঙ্গে এক্সট্রা কিছু বিষয় যুক্ত হয়, এক্সট্রা, যেমন ধরো ডিস্ট্রিবিউটিভ আসে, ডিস্ট্রিবিউটিভ কোনো কোনো সময় দেখতে পাবে, ডিস্ট্রিবিউটিভের সঙ্গে ডিস্ট্রিবিউটিভ, ওকে। এরপরে কোনো কোনো সময় তুমি ইন্টারোগেটিভ ডিটারমিনার দেখতে পাবে, ইন্টারোগেটিভ ডিটারমিনার দেখতে পাবে। এরপরে তোমার হচ্ছে নাউন ফ্রেজও কিন্তু ডিটারমিনারের অন্তর্ভুক্ত, মানে কিভাবে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। ডিস্ট্রিবিউটিভ, কোয়ান্টিফায়ার, ওকে ফাইন। এই হচ্ছে মোটামুটি বেসিক কয়টা। ধৈর্য নিয়ে লেগে থাকো যদি তোমার ইচ্ছে থাকে ইংরেজি শেখা। তাহলে আর্টিকেলের ক্ষেত্রে আমরা দেখে দেখে অভ্যস্ত এ, তারপরে এন, তারপরে দি। পজেসিভের ক্ষেত্রে আমরা যেগুলো দেখে দেখে অভ্যস্ত, যেমন আই, মি, মাই 3 নাম্বার ফর্ম। তারপরে কি বলতো, উই, আস, আওয়ার, সবসময় পজেসিভ।
এরপরে কি বলতো, হি হিম হিজ, শি হার হার, ওকে, দে দেম দেয়ার, তারপরে ইট ইট ইটস পজেসিভ, আমি ইটিসি এটসেট্রা দিলাম। ডেমনস্ট্রেটিভ কোনগুলো, খুব খুব ইম্পর্টেন্ট। ডেমনস্ট্রেটিভ একটু ফিল করো, ইয়েস, দিজ, এটা সিঙ্গুলার, যারই প্লুরাল হচ্ছে THESE দিজ, ওকে। দ্যাট, ওইটা সিঙ্গুলার, যারই প্লুরাল হচ্ছে দোজ। তার মানে এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে। প্রসঙ্গতেও ছোট্ট একটা নোটস তোমাদের আমি দিয়ে রাখি, ডেমনস্ট্রেটিভ এই শব্দগুলোর উদয় হয়েছে মূলত আর্টিকেল দা থেকে। কারণ দা যেখানে যেখানে বসতে পারে সেখানে সেখানে কিন্তু এই দিজ, দ্যাট, দোজ এগুলো বসতে পারে। তো এক অর্থে দায়ের উৎপত্তি হিসেবে ডেমনস্ট্রেটিভ ধরা হয়। আমরা আর্টিকেলে এটা সম্পর্কটা একবার দেখব, কেমন? আচ্ছা, নাম্বারের ক্ষেত্রে বলি, অনেক রকমের নাম্বার হয়, তার ভিতরে কার্ডিনাল নাম্বার, যেমন ধরো 1 2 3 4, 1 2 3 4 ইত্যাদি। এটাকে অর্ডিনাল যখন বলবো, পজিশন, আমরা বলি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা 1 2 3, খেয়াল করো 1 2 3। আর যখন বলবো প্রথম, দ্বিতীয়, তৃতীয় অবস্থান বা তম, তখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই টাইপগুলো। ফার্স্ট, FIRST ফার্স্ট, তারপরে হচ্ছে সেকেন্ড, এরপরে হচ্ছে THIRD থার্ড, ওকে। কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার কোনগুলো? কোয়ান্টিফায়ারের মধ্যে হচ্ছে যে বিশেষ করে ম্যানি, মাছ, ম্যানি, এরপরে হচ্ছে মাছ, পরিমাণ যেগুলো বোঝায়, মোর, মোস্ট ইত্যাদি, মোস্ট ETC। এটা ইন্ট্রো ক্লাস, তো আমাদের দ্বিতীয় সেগমেন্টে বা পরের ক্লাসে দেখবে বিস্তারিত পাবে। তো এই ডিস্ট্রিবিউটিভ ইন্টারোগেটিভ নাউন ফ্রেজ, এটার কথা আমরা বলবো যখন হচ্ছে দ্বিতীয় সেগমেন্টে আমরা কথা বলবো। তাহলে এখানে তোমরা ছোট্ট একটা ধারণা পেয়েছো। তাহলে বলো তো, এখন আমি যদি কোথাও একটা কথা বলি যে ডিটারমিনার প্লাস হচ্ছে নাউন, দ্যাট মিনস কি বলো তো? আমি যদি কোথাও বলি যে ডিটারমিনারের পরে নাউন বসে, এর মানে কি জানো? এর মানে হচ্ছে অল কাইন্ডস অফ ডিটারমিনার্স, অর্থাৎ ডিটারমিনার্সের যতগুলো প্রকার তুমি এখানে দেখতে পেলে, আর্টিকেল, পজেসিভ, এই সবগুলোই কিন্তু নাউনের আগে বসতে পারে। সবগুলো কি কোথায় বসতে পারে? নাউনের আগে বসতে পারে। সো ডিটারমিনার এবং নাউন, এই কথাটি তোমার কাছে যতটা ছোট মনে হচ্ছে, দিস ইজ নট লাইক দ্যাট, এটা কিন্তু এত ছোট নয়। এর ভিতরে অনেকগুলো প্রকার রয়েছে। এই প্রকারগুলোর ভিতরে আবার বিশেষ ইউজ আছে, সেগুলো আমি তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ, এবং সেইগুলো কার্যকারিতা কি আমি তোমাকে দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবার মনোযোগ দিয়ে জাস্ট লুক এট দিস। এই বাক্যগুলো দিকে এবার তুমি একটু করে চেয়ে থাকো, আমি কি দিচ্ছি। প্রথমটা হচ্ছে, আমি বললাম দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল, ওকে। এরপরে আমি বললাম যে দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। এরপরে আমি আরেকটা বাক্যতে বললাম যে মাই বুক ইজ অন দ্য ডেস্ক, আমার বইটা ওই ডেস্কের ওপরে। এরপরে ধরো আমি বললাম যে সাম বুকস কি বলতে পারি মাস্ট বি হেয়ার, এখানে অবশ্যই থাকা উচিত। এরপরে আমি বললাম যে many books are damaged, অনেক বই নষ্ট হয়ে গেছে। এরপরে আমি বললাম যে three books are missing, তিনটা বই মিস হয়েছে। এরপরে আমি বললাম আর অনেক কথা বলতেই পারি। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রতিটা বাক্যতেই বুক নাউন শব্দটি রয়েছে, কিন্তু নাউনের পূর্বে তুমি খেয়াল করে দেখো যে এক বিশেষ ধরনের শব্দ এসেছে, বিশেষ ধরনের শব্দ দা। এটা কিন্তু রেফারিং করছে
নির্দেশ করছে, স্পেসিফিক করছে একটা জিনিসকে, করছে না? স্পেসিফিক করছে। একইভাবে এই শব্দটাও স্পেসিফিক করছে, স্পেসিফিক, কিন্তু সাম, ম্যানি, থ্রি এইগুলো কিন্তু পরিমাণ প্রকাশ করছে, কোয়ান্টিফাইং করছে। এনিওয়ে, আমার মূল কথা হচ্ছে নাউনের পূর্বে যে শব্দটি বসেছে দা, দিস, মাই, সাম, ম্যানি, থ্রি, এই সবগুলোর নামই হলো ডিটারমিনার। কেননা ডিটারমিনার প্লাস পরের শব্দটি নাউন হয়, ডিটারমিনার পরের শব্দটি নাউন। এখন অনেক রকম ডিটারমিনার, এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল প্লাস নাউন। পরেরটা কি বলতো? দিস ডেমনস্ট্রেটিভ প্লাস হচ্ছে নাউন, শর্টকাটে ডেমস লিখলাম, ডেমনস্ট্রেটিভ, একটু উপরে দেখে নিও। দিস মাই, এটি হচ্ছে পজেসিভ, পজেসিভ প্লাস হচ্ছে নাউন। সাম, স্পেসিফিকভাবে নাম বলতে হবে, সামটাকে আমরা কি বলতে পারি? এনিওয়ান, এটা কিন্তু একটা কোয়ান্টিফায়ার। এই লিস্টগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার প্লাস হচ্ছে নাউন। ম্যানি বুকস ইজ ইকুয়াল টু, ম্যানি বুকস, ম্যানিটাকে কি বলতে পারি? ম্যানিও একটা কোয়ান্টিফায়ার, এটা হচ্ছে সাম হচ্ছে জেনারেল আর ম্যানি হচ্ছে স্পেসিফিক। সো এটাও একটা কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার প্লাস নাউন। আর থ্রি বুকস, এটাকে কি বলতে পারি? নাম্বার বলতে পারি, এটা হচ্ছে নাম্বার, নাম্বার। এখানে থ্রির জায়গাতে কিন্তু আমি থার্ড বলবো না, হ্যাঁ থার্ড বলা যাবে না। সো নাম্বার প্লাস হচ্ছে নাউন। তাহলে নিশ্চয়ই এটা বুঝে নিয়েছো যে বিভিন্ন ধরনের বিভিন্ন নামের ডিটারমিনারগুলো নাউনের আগে বসতে পারে। এই কারণেই তোমাকে প্রকারগুলো জেনে রাখতে হবে। এই যে দি বুক, দিস বুক, মাই বুক, সাম বুক, যেটার কথাই বলি, এই সকল শব্দগুলোই কিন্তু হচ্ছে আবার নাউন ফ্রেজ। তার মানে এখান থেকে একটা মজার জিনিস শুনে নাও, আর্টিকেল প্লাস নাউন, সেটার নামও নাউন ফ্রেজ। ডেমনস্ট্রেটিভস প্লাস যদি নাউন হয় সেটিও নাউন ফ্রেজ। পজেসিভের পরে যদি কোনো নাউন হয় তার নামও নাউন ফ্রেজ। কোয়ান্টিফায়ারের পরেও যদি কোনো নাউন থাকে তার নামও নাউন ফ্রেজ। ম্যানি বুকস, কোয়ান্টিফায়ার প্লাস নাউন, সেটাই নাউন ফ্রেজ। যদি কোনো নাম্বারে পরে নাউন থাকে তাহলে তার নাম হচ্ছে নাউন ফ্রেজ। আমরা শুধুমাত্র ডিটারমিনার শিখছি না, আমরা শিখছি ডিটারমিনারের সঙ্গে নাউনের সম্পর্ক, এবং ডিটারমিনার এবং নাউন একসাথে হয়ে গেলে তার আবার একটা নাম হয় নাউন ফ্রেজ, সেটাও জানার চেষ্টা করছি। এখন মজার কথা হচ্ছে একটা সেন্টেন্সে অনেক ডিটারমিনার যদি বসে যায় তখন কি অবস্থা হবে। একটা টেস্ট দিই এবং তুমি আমাকে আনসারটা বলো। কোশ্চেনটা হচ্ছে চুজ চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক আনসার খুঁজে বের করো। অপশন এ, আমি বললাম যে all his money is kept in the bank, এই একটা অপশান। আর পরবর্তী অপশানে হিজটাকে আমি সামনে দেব, হিজ অল মানি ইজ কেপ্ট ইন দ্য ব্যাঙ্ক, অর্থাৎ তার সকল টাকাই ব্যাংকে রাখা হয়েছে। এবার বলো দেখি কোন আনসারটিকে তুমি রাইট বলবে। আমরা মোটামুটি এটা জেনে গেছি যে নাউনের পূর্বে ডিটারমিনার বসতে পারে। এখন আমরা সেটাই দেখব যে নাউনের পূর্বে যখন একের অধিক ডিটারমিনার বসে তখন তোমার ভেতরে তথ্যের কেমন জট লেগে যায়। মাশাআল্লাহ, অনেকেই রেসপন্স করছো। আসলে শেখা জিনিসটা মোটেই সহজ নয়। তুমি যদি শিখতে চাও বেসিক ধরে, তুমি যদি জীবনে আর কখনো ইংরেজি শিখতে না চাও, তাহলে তোমাকে তো শুরু থেকে শিখতে হবে। আর বেশিরভাগ ব্যর্থতা নেমে আসে, শুরুটা অনেক সুন্দর হলেও তোমরা মাঝপথে থেমে যাও। আর এই যে মাঝপথে যারা থেমে যাও না, তারাই মূলত ব্যর্থ হও। আমি তো বিশ্বাস করি যে কোনোভাবে যদি একটু একটু করে শেষ পর্যন্ত লেগে থাকা যায়, তাহলেও যা শেখা যায়। মাঝপথে থেমে গেলে তো আর তা হয় না। তাই আমি বিশ্বাস করি যে যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই লেসনগুলোর সঙ্গে লেগে থাকবে, তারা অবশ্যই দিন শেষে অনেক ভালো কিছু পাবে, এবং সেই শিকারটা তোমরা নিজেরাই করবে। ওয়েট করো 50তম ক্লাসের জন্য। আচ্ছা, কেউ কেউ বলছো যে দুইটা আনসারই রাইট। এখন আমি যদি বলি যে দেখো, একটা নোট ডাউন করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ একটা নোট। সেই নোটটা হচ্ছে একসাথে ডিটারমিনার অনেক বসতে পারে। একসাথে ডিটারমিনার কয়টা বসতে পারে? ডিটারমিনার প্লাস ডিটারমিনার,
বসতেই পারে, প্লাস নাউন হতেই পারে। তার মানে ডিটারমিনার বাবা তুমি যে কয়টাই থাকো না কেন একটা নাউন থাকতেই হবে, কেননা প্রথমেই বলেছি ডিটারমিনার ইজ ইউজড ফর নাউন। ডিটারমিনার কার জন্য বসে? নাউনের জন্য বসে। এখন গ্রামারিয়ানরা বলছে যে যখন ডিটারমিনার নাউনের আগে 2, 1 বা তার অধিক হয় তখন কোনো কোনো ক্ষেত্রে প্রথম যে ডিটারমিনারটা আছে এটাকে বলা হয় প্রি ডিটারমিনার। কি ডিটারমিনার? প্রি ডিটারমিনার। আর পরেরটাকে বলা হয় শুধু ডিটারমিনার, আর পরেরটা হচ্ছে নাউন। অতএব প্রি ডিটারমিনার জিনিসটা কি আমি একটু চিনিয়ে রাখলাম। যেই লাউ সেই কদু। অনেকে বলতে পারে যে 2টা ডিটারমিনার, কেউ বলতে পারে যে আগেরটার নাম হচ্ছে প্রি ডিটারমিনার। টেনশনের কোনো কারণ নেই, ডিটারমিনার 2টা একসাথে বসতে পারে, কিন্তু কথা হচ্ছে পজিশনটা কি, তোমাকে অবস্থানটা জানতে হবে। সো আমি এবার শিরোনাম দিলাম, একই সেন্টেন্সে যখন একের অধিক ডিটারমিনার পাশাপাশি বসতে চায় তারা একটা পজিশন বা একটা বিশেষ সিকোয়েন্স বোঝায় রেখে বসে। প্রথমে কি বসে? প্রথমেই বসে কোয়ান্টিফায়ার, QUANTIFIR, কোয়ান্টিফায়ার। এরপরে বসবে, যদি আর্টিকেল থাকে তাহলে আর্টিকেল। এরপরে যদি বসে তাহলে বসবে ডেমনস্ট্রেটিভ। এরপরে যদি বসে তাহলে বসবে পজেসিভ, এবং এরপরে যদি বসে তারপরে বসবে নাম্বার। আর সবার শেষে আমি বলবো একটা নাউন। একটু ভালো করে চোখ কান খুলে রেখে এই জিনিসটা একটু অনুধাবন করো। 2টাই সাধারণত বসে, তো 2টা বসলে দেখতে হবে যে কোয়ান্টিফায়ার যদি একটা বসে তাহলে এরপরে কি বসবে? হয় আর্টিকেল বসবে, না হয় ডেমনস্ট্রেটিভ বসবে। এই আর্টিকেলও বসবে আবার ডেমনস্ট্রেটিভও বসবে এমন কখনো হবে না, 2টা বসবে। যদি কাছাকাছি বসতে চায় তাহলে আর্টিকেল বসবে তারপর ডেমনস্ট্রেটিভ বসবে। হ্যাঁ, কিন্তু কখনোই এমন হবে না যে আগে বসবে আর্টিকেল পরে বসবে কোয়ান্টিফায়ার। তবে এখানে একটা মজার কথা হচ্ছে, এই কোয়ান্টিফায়ার আমি যখন বলছি তোমার মাথায় আসতে হবে যে আচ্ছা কোয়ান্টিফায়ার কোনগুলো। একটু আমি তোমাদের এক্সাম্পল দিই। যেমন আমি যদি বলি অল দ্য বয়েজ ভার্সেস দ্য অল বয়েজ, একটু খেয়াল করো তোমরা। এবার আমি যদি বলি বোথ মাই স্টুডেন্টস, স্টুডেন্টস ভার্সেস মাই বোথ স্টুডেন্টস। এরপরে ধরো আমি বললাম যে হিজ 3 পেন্স, বলবে কোন পাশেটা রাইট? হিজ 3 পেন্স। আরেক পাশে আমি বললাম যে হচ্ছে 3 হিজ পেন্স। এরপরে ধরো বললাম যে ম্যানি দিস প্রবলেম, এটা হচ্ছে দিস ম্যানি প্রবলেম। এর ভিতরে কয়েকটা তোমরা মোটামুটি ইজি মনে হওয়ার কারণে বা দেখেছো বলে পারবে, আর অনেকেই তো লটারি করা শুরু করবে। অনেকে ভাববে যে যা বাবা কোনটা যে হবে বোঝে ওঠাই মুশকিল। অল দ্য অল বয়েজ দেখে দুটোকেই রাইট মনে হচ্ছে, কিন্তু সিস্টেমে আসতে হবে। অলকে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার লিস্ট দেবো আমি আগামী ক্লাসগুলোতে, একটাও আমি বাকি রাখবো না, সবগুলো। সো অল হচ্ছে কোয়ান্টিফায়ার, এবং নিয়মে বলছে তারপরেই বসবে আর্টিকেল, তারপরে নাউন। কিন্তু কোনোভাবেই আর্টিকেল আগে বসেছে আর কোয়ান্টিফায়ার পরে বসেছে এটা কখনোই হবে না। সো এটাকে আমরা বলছি রাইট। বোথ, এটাও কোয়ান্টিফায়ার, আমি লিস্ট দেব। কোয়ান্টিফায়ার পরে বসবে পজেসিভ, এই যে পজেসিভ, কিন্তু কখনোই পজেসিভ হবে আগে আর কোয়ান্টিফায়ার যাবে পরে, এত বড় সাহস তো আসতেই পারে না। আচ্ছা প্রসঙ্গত বলি, বোথের পরে কিন্তু অ্যাকচুয়ালি অফ হবে, মানে বোথ অফ মাই স্টুডেন্ট, সরাসরি বোথ এভাবে বসে না। হিজ 3 পেন্স, চলে এবার দেখি হিজটাকে বলছি আমরা পজেসিভ, নাম্বার তারপরেই দেখো, এবং তারপরে হচ্ছে নাউন। কিন্তু তুমি কোনোভাবেই নাম্বারটাকে আগে নিলে আর পজেসিভটাকে পরে নিলে কখনোই হতে পারে না। ম্যানি দিস প্রবলেম, ম্যানি এটাকে আমি কি বলবো বলো তো? ইয়েস, এটাও কোয়ান্টিফায়ার, ম্যানি মাছ। এরপরে বসবে
ইয়েস, কিন্তু কোনোভাবেই ডেমনস্ট্রেটিভ আগে বসানো হয়েছে আর এটা হচ্ছে পরে, ইম্পসিবল। একবার ফিল করে দেখো, যদি এই দুইটি বাক্যকে দেওয়া হয় আর এই নিয়মটা না জানো তাহলে কী সমস্যার মধ্যে পড়বে। যদি বলা হয় দিস মেনি প্রবলেমস আর দিস মেনি প্রবলেমস আর ফাউন্ড হেয়ার, এই একটা বাক্য। আর আরেকটি বাক্যতে দেওয়া হলো যে ম্যানি দিস প্রবলেম। একটু নিচ থেকে প্রশ্ন করে দেখো যে এইরকম একটা প্রশ্ন যদি দেওয়া হয় পরীক্ষার হলে বা তুমি লিখতে যাচ্ছ এই ধরনের কথা যে অনেক সমস্যা, এইটার অনেক সমস্যা বা এইগুলির অনেক সমস্যা, এইগুলির অনেক সমস্যা অর্থে তুমি কোন আনসারটাকে বেছে নিতে, অনেক গোলক ধাঁধায় পড়ে যেতে। কিন্তু এগুলো তোমাকে জানতে হবে যে কোন সিকোয়েন্সে এগুলো বসবে। নিশ্চয় বুঝে গেছো যে আগে বসবে কোয়ান্টিফায়ার এবং তারপরে সিকোয়েন্স অনুযায়ী বসবে ডেমনস্ট্রেটিভ। অতএব সেদিক থেকে শতভাগ রাইট উত্তর হচ্ছে বি নাম্বারটা। এই হচ্ছে সিকোয়েন্স জনিত ইস্যু। আশা করি এই জিনিসগুলো নিয়ে খুব বেশি কনফিউশন থাকবে না, অটোমেটিক্যালি এগুলোর আনসার তোমরা দিতে পারবে, এটি আমার বিশ্বাস। ওকে, ব্যাস। এখন ডিটারমিনার সৃষ্টির উদ্দেশ্যটা নিয়ে কথা বলে আমাদের আজকের আয়োজনটা শেষ করব। সেটা হচ্ছে ডিটারমিনার, এখানে বলবো আমরা কজ অফ অরিজিন, কজ অফ অরিজিন, ORIGN, অরিজিন। একটা কারণ তো তোমরা জেনেছো যে নাউনের জন্য নাউনের কাছে নাউনের আগে বসে। আর আরেকটি কারণ তোমাকে এই মুহূর্তে জানতে হবে, সেটি হচ্ছে নাম্বার 1, কোনো কিছু রেফার করা, রেফারিং করা, বা আমি যদি বলতে পারি পয়েন্টিং করা, হ্যাঁ, বা কোনো কিছুকে স্পেসিফিকেশন করা, নির্দিষ্ট করে বলা। আর আরেকটি হচ্ছে রেফারিং। আর আরেকটি কারণে এটা শিখতে হবে, সেটা হচ্ছে কোয়ান্টিফাইং, মানে এটার পরিমাণ বোঝানো, গুণ বোঝানো ইত্যাদি। কোয়ান্টিফাইং, 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 ঠিক আছে? এই জিনিসটা একটু তোমরা সবাই মনে রেখো, রেফারিং এবং হচ্ছে কোয়ান্টিফাইং। আলোচনা শেষ পর্যায়ে এসে একটা টেস্ট দেবো এবং টেস্টের মধ্যে দিয়ে রেফারি এবং কোয়ান্টিফাইং বিষয়টা আশা করি কিছুটা বুঝে ফেলবে। যেমন আমি যদি টেস্টে এই কথাটা লিখি, বি কেয়ারফুল, যে উই হ্যাভ ফিনিশড, সবাই কিন্তু শেষ পর্যন্ত লেগে থাকতে পারে না। ওকে, সো উই হ্যাভ ফিনিশড, দেখা যাক কারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারে। উই হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট, PROJECT, প্রজেক্ট। আরেকটি বাক্য হচ্ছে উই হ্যাভ ফিনিশড আওয়ার প্রজেক্ট, এবং আরেকটি বাক্য হচ্ছে উই হ্যাভ ফিনিশড আওয়ার দ্য প্রজেক্ট। আমি যদি বলি এই তিনটি বাক্যের ভেতরে কোন বাক্যটি সঠিক, তাহলে তোমরা কি বলবে? তোমরা বলবে উই হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট, স্যার শুনতে ভালো লাগছে, এটি রাইট। উই হ্যাভ ফিনিশড আওয়ার প্রজেক্ট, আমরা আমাদের কাজটি শেষ করেছি, স্যার এটাও শুনতে ভালো লাগছে, অতএব এটাও রাইট। উই হ্যাভ ফিনিশড আওয়ার দ্য প্রজেক্ট, স্যার শুনতে ভালো লাগছে না, তাই এটা রং। এটাই তো বলবে, কিন্তু আসলে এখানে একটা মজার কারণ আছে। আওয়ার এবং দা, আওয়ার এবং দা, একটু দেখো, এই যে আওয়ার বা দা, এগুলোকে বলা হয় রেফারিং বা পয়েন্টিং, মানে আমার প্রজেক্ট নির্দিষ্ট করে বলছে, দা প্রজেক্ট সেই প্রজেক্টটি। সুতরাং এই জিনিসটা তোমরা মনে রাখবে, একসাথে কখনোই রেফারিং অথবা পয়েন্টিং, রেফারিং বলি বা পয়েন্টিং বলি বা কোয়ান্টিফাইং যেটাই বলি, একসাথে কখনোই বসে না। অর্থাৎ আমি যদি বলে হচ্ছে রেফারিং প্লাস, নোটটা করে নাও, নোট, রেফারিং প্লাস কোয়ান্টিফাইং, হ্যাঁ, অ্যাট আ টাইম, একসাথে, নো প্লেস। অর্থাৎ আমি শর্টকাটে লিখে দিলাম ক্যানট বি প্লেসড, অর্থাৎ বসতে পারে না, এটা কখনোই বসতে পারে না। আমি নো লিখে দিলাম, নোকে আমি রেড করে দিলাম, একসাথে বসতে পারে না। রেফারিং ডিটারমিনার এবং কোয়ান্টিফাইং ডিটারমিনার অ্যাট এ টাইম, নো, একসাথে বসতে পারে না। আওয়ারটাও রেফারিং, আবার
দাটাও হচ্ছে রেফারিং, কখনোই বসতে পারে না। ওকে, এখন তুমি তো এটা জানতে চাচ্ছ যে স্যার রেফারিং কোনগুলো, একটু বুঝিয়ে দেন। আমি বোঝাবো বাবা। আরেকটি বাক্য তোমরা দেখো, আমি যদি আরেকটি বাক্য লিখি, ধরো লিখলাম যে আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন্স। ওকে, আবার ধরো আরেকটি বাক্যতে লিখলাম যে আই হ্যাভ ম্যানি কোয়েশ্চেন্স। আর আরেকটি বাক্যতে আমি লিখলাম আই হ্যাভ সাম, তার সঙ্গে আবার দিলাম ম্যানি, তারপরে কোয়েশ্চেন্স। তাহলে তুমি বলবে স্যার এটা শুনতে ভালো লাগছে, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স, এটিকে রাইট বলছি। আই হ্যাভ ম্যানি কোয়েশ্চেন্স, আমার অনেক সমস্যা আছে, শুনতে ভালো লাগছে, রাইট বলবো। আই হ্যাভ সাম ম্যানি শুনতে কেমন বেমানান লাগছে, এমন কোথাও বসা দেখিনি, অতএব এটাকে আমি কি বলবো, রং বলবো। কিন্তু আসলে এই সব কারণে রং বললে আমি মোটেই খুশি হব না, তোমাকে রিজনটা জানতে হবে। কি রিজন বলো তো? এই যে ম্যানি বা সাম যেটাই বলছে এগুলোকে বলা হয় কোয়ান্টিফাইং, রাইট? তাহলে একই সাথে দুইটা যেমন রেফারিং বসতে পারেনি সেটা রং হয়েছে, তেমনি একই সাথে দুইটা কোয়ান্টিফাইং ডিটারমিনারও কোথায় বসতে পারবে না সেটা রং হয়ে যাবে। এখন আমি একেবারে শেষের দিকে তোমাদের রেফারিং আর হচ্ছে কোয়ান্টিফাইংয়ের একটু 2-4টা নোটস আমি দিয়ে দিই। রেফারিং মানে এই রেফারিং কোনগুলো একটু ভালো করে তোমরা মনে রেখো। ডিটারমিনারের মধ্যে স্পেসিফিকেশান কোনগুলো করে দেয়, রেফারিং কোনগুলো করে দেয়। নাম্বার ওয়ান হচ্ছে আর্টিকেলের ভিতরে দা, স্পেশালি এই আর্টিকেলটা, ঠিক আছে? এরপরে আমি কমা দিয়ে, আচ্ছা আর্টিকেল দা, তাহলে আর্টিকেল দিই এখানে আমরা, আর্টিকেল দা। এরপরে এটার সঙ্গে আছে ডেমনস্ট্রেটিভ কোনগুলো? আমি এখন এগুলো বলার সঙ্গে সঙ্গে মনে হতে হবে ও আচ্ছা দিস দ্যাট দোজ, ওইগুলো, রাইট? তুমি যদি ইংরেজি শিখতে চাও অনেক ডেডিকেশান থাকতে হবে। শুরুতে যতজন ছিলে লাইভে কিন্তু এখন ততজন নেই। ইভেন এই কোর্সটা তোমরা যারা শুরু থেকে শুরু করেছে লাস্ট পর্যন্ত অনেকের হয়তো বা মনোযোগ নেই, কিন্তু অনেকেই আছে যে নাছোড়বান্ধা, যে আমি শেষ পর্যন্ত দেখেই ছাড়বো। যারা এমন ভাবছো যে শেষ পর্যন্ত দেখেই ছাড়বো, তারা যেন এই কাজটি কখনোই ভুল না করো। ডেমনস্ট্রেটিভ বলার সঙ্গে সঙ্গে মনে হতে হবে ও স্যার আপনি দিয়েছিলেন দিস দ্যাট দোজ, ওইগুলো। ডেমনস্ট্রেটিভের সাথে আরেকটা আসবে, সেটি হচ্ছে পজেসিভ। যখন আমি প্রোনাউন আলোচনা করব তখন বিস্তারিত কথা বলবো। সো আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ এবং পজেসিভ, এই তিনটাকে বলা হচ্ছে রেফারিং। তাহলে রেফারিং এই তিনটা ব্যতীত বাকি যেগুলো আছে সেইগুলোকে আমরা বলবো কি বলতো, অল, উইদাউট কয়টা বলতো? উইদাউট হচ্ছে এই তিনটা, অর্থাৎ আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ। অর্থাৎ এই কয়টা ব্যতীত সবগুলো ডিটারমিনারকে আমরা কোয়ান্টিফাইংয়ের মধ্যে ফেলবো। দুইটা কোয়ান্টিফাইং একসাথে বসতে পারে না, দুইটা রেফারিং একসাথে বসতে পারে না। মনে থাকবে তাহলে? আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা যদি ডিটারমিনারকে মূল দুইটা ভাগে ভাগ করি, তাহলে একটা হচ্ছে রেফারিং আর 2 নাম্বারটা হচ্ছে কোয়ান্টিফাইং। এখন আমি যেহেতু প্রকারের কথা সুন্দর করে বলে দিয়েছি তোমাদের, আমার মনে হয় না যে এটা বের করতে আর সমস্যা হবে। ডিটারমিনার এখন মৌলিক প্রকার হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেফারিং ডিটারমিনার এবং একটা হচ্ছে কোয়ান্টিফাইং ডিটারমিনার। রেফারিং হচ্ছে এই তিনটা, এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কোয়ান্টিফাইং। ব্যাস, মোটামুটি ইন্ট্রো ক্লাসে এর বেশি বাইরে যদি আমি তথ্য দিই তাহলে অবস্থা একেবারে খুবই জঘন্য হয়ে যাবে। সবশেষে একটা মজার টুইস্ট, রসালো একটা ব্যাপার দিয়ে আজকের এই আয়োজনটি শেষ করব। সেটি হচ্ছে এই বিষয়টা, আমি বলতে পারি যে ডিটারমিনার প্লাস নাউন, আমি বলতে পারি ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, কিন্তু আমি কখনো বলতে পারি না অ্যাডজেক্টিভ প্লাস নাউন।
অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে যদি সেই নাউনটা হয় প্লুরাল অথবা আনকাউন্টেবল। এই কথাটা একটু জাস্ট মনে রেখো, নাউনের আগে ডিটারমিনার বসবে, ডিটারমিনার এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু অ্যাডজেক্টিভ শুধু একা একা বসবে না যতক্ষণ না সেই নাউনটা আনকাউন্টেবল অথবা প্লুরাল না হয়। যদি বুঝতে চাও এক্সাম্পলটা একটু ফলো করো। ওকে, সো আমি বললাম যে দ্য প্রবলেম, দ্য গুড প্রবলেম, PROBLEM প্রবলেম। কিন্তু আমি কখনো বলতে পারবো না গুড প্রবলেম, PROBLEM প্রবলেম। আমি শুধু অ্যাডজেক্টিভ আর নাউন কখনোই বসাতে পারবো না, এটা কমপ্লিটলি রং। এই বাক্যটা রাইট হবে তখন যদি আমি বলি যে গুড প্রবলেমস, ভালো সমস্যাগুলো। সো অ্যাডজেক্টিভের পর নাউনটা প্লুরাল হলে সেই বাক্যটা রাইট থাকবে। এ কারণেই কোনো কোনো সময় বলা হয় যে ডিটারমিনার ব্যতীত অ্যাডজেক্টিভের অস্তিত্ব অনেকটাই শূন্য, ডিটারমিনার ব্যতীত অ্যাডজেক্টিভের অস্তিত্ব অনেক ক্ষেত্রেই শূন্য। সুতরাং একটা বাক্যে একটা নাউনের সাথে অ্যাডজেক্টিভের থেকেও সবচাইতে যার দাম বেশি সে হচ্ছে কে বলতো? ইয়েস, সে হচ্ছে ডিটারমিনার। আর এই কারণে ডিটারমিনারকে পার্টস অফ স্পিচের নবম প্রকার স্বীকার করতে তোমার কোনোই আপত্তি থাকবে না। বাক্যে ব্যবহৃত অর্থবোধক গুরুত্বপূর্ণ একটা পার্ট, একটা এলিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনার। শেষ করছি আজকের ইন্ট্রো এই ডিটারমিনারের ক্লাসটি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে ডিটারমিনারের একেবারেই চুলচেরা বিশ্লেষণ নিয়ে হাজির হব। ডিটারমিনারের বেসিক প্রকার থেকে শুরু করে সেটা কাউন্টেবল, আনকাউন্টেবল বা বিভিন্ন ধরনের নাউনে পড়বে, কোন ধরনের ডিটারমিনারগুলো বসে সেটা নিয়ে শেষ করে আজকের আয়োজনটি। পুরো আয়োজন প্রথম থেকে শেষ পর্যন্ত শেখার নিয়তে শিখেছ, ভালো লেগেছে বোধ করেছো যারা, কমেন্টে একটু জানাও। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস 15-এ তোমাদের সঙ্গে কথা হবে আরও বিশদ আলোচনা নিয়ে। এই প্রত্যাশা আজকের আয়োজনটি শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।